2026-এ শীতের আমেজ থাকতে থাকতে মনে ইচ্ছা হয়েছিল যে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার। শান্তিনিকেতনের বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরি হাট দেখার থেকেও আমার মেন ইচ্ছা ছিল কঙ্কালীতলা সতীপীঠে যাওয়ার। যাই হোক, ঠাকুরমায়ের আশীর্বাদেই সেই ইচ্ছা এবারে পূর্ণ হয়ে গেল। গত ফেব্রুয়ারি মাসে বোলপুর রামকৃষ্ণ মিশনের নবনির্মিত গেস্ট হাউসে থেকে কঙ্কালীতলা সহ মোট 3টি সতীপীঠ দর্শনের সৌভাগ্য হলো এবং সাথে সাথে বিশ্বভারতী ক্যাম্পাস, সোনাঝুরি হাট দর্শনেরও সুযোগ মিলে গেল। আমাদের বোলপুর রামকৃষ্ণ মিশন দর্শনেরও সেখানে থাকার অভিজ্ঞতা কেমন ছিল? কেমন ছিল গেস্ট হাউসের রুমগুলো? কীভাবেই বা বুকিং করতে হয়? গেস্ট হাউস রুমের মিনিমাম ভাড়া কত? কীভাবেই বা আমরা ঘুরলাম? এই সব কিছুই জানাবো আজকের এই বিশেষ পর্বের মাধ্যমে। সঙ্গে থাকুন। সকাল 9:55 হাওড়া থেকে কবিগুরু এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। ট্রেন একটু লেট ছিল, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1:45 বেজে গিয়েছিল। ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে শান্তিনিকেতন স্টেশনে, সেই জন্য কোনো ওভারব্রিজ পেরোবার কোনো ঝামেলা ছিল না। তাছাড়াও ওভারব্রিজে এসক্যালেটার আর স্লোপিং সিঁড়ির সুন্দর বন্দোবস্ত আছে, তাই লাগেজ থাকলেও ওভারব্রিজ পেরোতে হলেও কোনো সমস্যা হয় না। বোলপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে গেলেই স্টেশনের সামনে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। আমরা টোটো ধরে সোজা চলে গেলাম বোলপুর রামকৃষ্ণ মঠে। যেতে মোটে 5-7 মিনিট লেগেছিল। টোটো ভাড়া মাথাপিছু 10 টাকা। আমরা যেহেতু টোটো 2জন প্যাসেঞ্জার ছিল, রিজার্ভ করেছিলাম, তাই 15 টাকা করে দিয়েছিলাম। আমরা দুপুর 2:30টার কাছাকাছি আশ্রমে পৌঁছাই। আশ্রমে গেস্ট হাউসের চেক ইন টাইম হলো দুপুর 2টো থেকে, তাই আশ্রমে পৌঁছে চেক ইন করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। আমরা সামান্য 1 ঘন্টার মতো বিশ্রাম নিয়ে বিকেলে চা খেয়ে তারপর আশ্রম পরিদর্শনে বেরিয়ে পড়লাম। আশ্রম ক্যাম্পাসটি বেশ বড়, চারিদিক সবুজে ঘেরা এবং নানান রকম ফুলে সজ্জিত। বিকেলের পড়ন্ত রোদে চারিদিক সবুজে ঘেরা আশ্রমটি দেখতে খুবই সুন্দর লাগছিল। মন্দিরের বাঁদিকে যে কোলাপসিবল গেট দেখছেন, ওই গেটটি খুলেই আমাদের প্রসাদ পেতে যেতে হয়। ওখানেই আছে প্রসাদ পাওয়ার ডাইনিং হল। মন্দিরের অপোজিটেই আছে বিশাল ঘেরা প্রশস্ত প্রাঙ্গণ। এই সভা প্রাঙ্গণটি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয়। ওই যে অপোজিটে দেখতে পাচ্ছেন সুন্দর নাট মন্দির। আমরা একটু পরেই নাট মন্দিরে প্রবেশ করে ঠাকুর দর্শন করব। এই যে বাঁদিকের সামনের বিল্ডিংটি দেখছেন, এটি হলো সাধু নিবাস। এখন নাট মন্দিরে চলে এসেছি। এই বোলপুর রামকৃষ্ণ মঠটি বেশ প্রাচীন। 1986 সালের 26শে জুন সমস্ত রামকৃষ্ণ সংঘের দ্বাদশ সংঘগুরু তথা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি কর্তৃক ঠাকুরের এই মর্মর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়। গর্ভমন্দিরের পাশেই আছে শ্রী শ্রী ঠাকুরের শয়নঘর, যা ভক্তদের দর্শন ও প্রণাম করতে দেয়া হয়। গর্ভমন্দিরের ওপরে টাঙানো আছে মা ভবতারিণীর পট এবং 2 পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের 16 জন ত্যাগী পার্শ্বদের প্রতিকৃতি টাঙানো আছে।
সমগ্র নাট মন্দিরটির 360 ডিগ্রি ভিউ আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন মন্দিরের পার্শ্ববর্তী যে শ্রী শ্রী ঠাকুরের বাগান আছে, সুন্দর ফুল গাছে সাজানো, তা একটু দর্শন করে নিই। আমরা বিকেলবেলা আশ্রম পরিদর্শন করে বোলপুরের স্থানীয় বাজারে একটু ঘুরতে গিয়েছিলাম। আরতি ছিল সন্ধ্যে 5:30 নাগাদ। আমরা প্রথম দিন এসে আরতি মিস করব না বলে আর সেদিন কোথাও যাইনি, কারণ ওইটুকু সময়ে বিশ্বভারতীর ক্যাম্পাস, কোপাই নদীর তীর ইত্যাদি ঘোরা হতো না, আমাদের গেস্ট হাউসের কেয়ারটেকার জানিয়েছিলেন। বোলপুর রামকৃষ্ণ মঠের উল্টো দিকের রাস্তার গলিতেই আছে রামকৃষ্ণ মঠ বোলপুরের দাতব্য চিকিৎসালয়। এই বিল্ডিংটার নামই সারদা নিকেতন। এখানেই বিবেকানন্দ দাতব্য চিকিৎসালয় খোলা হয়েছে। এই সারদা নিকেতন ভবনটি 2025 সালের 23শে সেপ্টেম্বর উদ্বোধন করেন সমস্ত রামকৃষ্ণ সংঘের সহ সংঘাধ্যক্ষ মহারাজজি, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নানা চিকিৎসা শাখার বিভিন্ন ডক্টর এই দাতব্য চিকিৎসালয়ে বসছেন। শ্রী শ্রী ঠাকুর তথা স্বামীজি প্রবর্তিত শিবজ্ঞানের জীবসেবার মূর্ত রূপ হল এই দাতব্য চিকিৎসালয়। এখন আমরা রামকৃষ্ণ মঠ বোলপুরের মেন ক্যাম্পাসের মধ্যে অবস্থিত শ্রী রামকৃষ্ণ শিশু বিদ্যাপীঠ পরিদর্শনে চলে এসেছি। এই বিদ্যালয়টির পাশেই আছে আমাদের গেস্ট হাউস, যা এই বিদ্যালয়টি পরিদর্শন করেই আপনাদের নিয়ে যাব। এই বিদ্যালয়টি উদ্বোধন করেছেন সমগ্র রামকৃষ্ণ সংঘের চতুর্দশ সংঘগুরু অর্থাৎ 14 প্রেসিডেন্ট মহারাজ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। এখন আমরা মূল মন্দিরের অপোজিটে যে সভা প্রাঙ্গণটি দেখিয়েছিলাম তারই পাশের রাস্তা দিয়ে গেস্ট হাউসের দিকে এগিয়ে চলেছি। পরম পূজনীয় চতুর্দশ সংঘাধ্যক্ষ মহারাজজির নামে এই অতিথি নিবাসটি করা হয়েছে, শ্রীমৎ স্বামী গহনানন্দ অতিথি নিবাস। এটিও 2025 সালের 23শে সেপ্টেম্বর বর্তমানে জগদ্ধান মঠের অধ্যক্ষ তথা ভাইস প্রেসিডেন্ট মহারাজজি শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি উদ্বোধন করেন। নবনির্মিত এই গেস্ট হাউসে এখন 4টি রুম আছে। আমাদের পিছন দিকে ডবল বেডরুমে দেওয়া হয়েছিল। আমাদের রুম নাম্বার ছিল 104। সবগুলো রুমই গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত। চলুন এবার ঘরের ভিতরটা দেখিয়ে দিই। আধুনিক হোটেলের রুমের মতোই একদম ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন ছিল আমাদের রুমটি। ঠান্ডার জন্য একটি বড় মোটা ডাবল বেডশিটের কম্বল এবং সাথে সাথে আরেকটি কমফর্টারও দেওয়া ছিল, সেই জন্য আমাদের ঠান্ডায় কোনো রকম অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছেন কাপবোর্ড দেওয়া আছে এবং তাতে রয়েছে যথেষ্ট রাখার জায়গা। ছিমছিমে সুন্দর রুম, যা দুজনের পক্ষে যথেষ্ট। প্রত্যেকটা রুমেই আছে এসি এবং গিজারের সুবন্দোবস্ত। ওয়াশরুমও একদম আধুনিক হোটেলের মতোই সুসজ্জিত। এই ডাবল বেডরুমের ভাড়া হলো 800 টাকা পার ডে পার পারসন, অর্থাৎ দুজনের জন্য 1600 টাকা পার ডে।
আর একা যদি এই ডাবল বেডরুম বুক করেন তাহলে 1200 টাকা পার ডে দিতে হবে। এগুলো সবই হলো মিনিমাম, এবং আশ্রমবাস করে কোনো ভক্ত চাইলে এর থেকে বেশি ডোনেশনও দিতে পারেন। গেস্ট হাউস বুকিংয়ের জন্য স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসটিতে ইমেল করতে হবে। এই ওয়েবসাইটেই একটি গেস্ট হাউসের পিডিএফ দেয়া আছে, তাতে সমস্ত ডিটেলস দেয়া আছে। এই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং ভালো করে পড়ে নেবেন। চেক ইন চেক আউট টাইম থেকে লাঞ্চ ডিনার টাইমিংস সব কিছুই এখানে মেনশন করা হচ্ছে। যেমন এখানে সকালের ব্রেকফাস্ট টাইম হলো 8টা, লাঞ্চ টাইম হলো 12টা, ইভিনিং টি স্ন্যাক্স হলো 4টে এবং ডিনার টাইম হলো 8:30। এই খাবার সময়গুলো খুব স্ট্রিক্টলি আশ্রমে ফলো করা হয়। যদি আপনারা ঘুরতে যান অর্থাৎ ব্রেকফাস্ট বা লাঞ্চ অ্যাভেল করতে না পারেন তাহলে আগে থেকে কেয়ারটেকারকে জানিয়ে দেবেন। ইমেল করার সময় আপনি যদি রামকৃষ্ণ মঠ মিশন থেকে দীক্ষিত হন তা অবশ্যই মেনশন করবেন, এবং কোনো পরিচিত মহারাজের রেফারেন্স থাকলে তা অবশ্যই মেনশন করবেন। কোনো পরিচিত মহারাজের রেকমেন্ডেশন বা রেফারেন্স পেলে আপনাদের ঘর পেতে সুবিধা হবে। আরেকটি প্রয়োজনীয় তথ্য হলো যে এখানে চেক আউট টাইম হলো 11:30। আপনারা 11:30টায় চেক আউট করে দুপুর 12টায় প্রসাদ পেয়ে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে ফিরতে পারেন। গেস্ট হাউস কম্পাউন্ডেই অ্যাকোয়াগার্ড লাগানো আছে, সুতরাং 24 ঘন্টাই ফিল্টার জলের সুবন্দোবস্ত আছে। আরেকটি প্রয়োজনীয় তথ্য হলো যে এখানে গাড়ি নিয়ে এলে গাড়ি কিন্তু ক্যাম্পাসের মধ্যে রাখা যায় না। ড্রাইভারকে বাইরে খেয়ে নিতে হবে এবং গাড়ি কোনো পেড পার্কিং ফেসিলিটিতে বাইরে রাখতে হবে বা রাস্তায় আশ্রমের বাইরে ধারে রাখতে হবে, এবং সেটি সম্পূর্ণই নিজের দায়িত্বে। দ্বিতীয় দিন আমরা ভোরে উঠে 5টায় মঙ্গল আরতি অ্যাটেন্ড করে ঠাকুর দর্শন করে 7টা নাগাদ লোকাল গাড়ি ভাড়া করে চলে এসেছিলাম কঙ্কালীতলা সতীপীঠে। আশ্রম থেকেই আমাদের লোকাল ড্রাইভার ও গাড়ি ঠিক করে দেওয়া হয়েছিল। বোলপুর টাউন থেকে প্রায় 5 কিমি দূরে অবস্থিত এই কঙ্কালীতলা সতীপীঠ। এখানে মা কালীর পট আছে। এখানে একটি কুণ্ড আছে যেখানে সতীর দেহ অর্থাৎ কাঁকাল পড়েছিল বলে মনে করা হয়। সেই কুণ্ডের জলটি এখানে শান্তি জল হিসাবে প্রসিদ্ধ এবং ভক্তেরা নিয়ে যায়। দিনটি ছিল মঙ্গলবার এবং সকালে গিয়েছিলাম। মন্দির একদম ফাঁকা ছিল। ভালো করে পুজো দিয়ে আমরা মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে টিফিন খেয়ে চলে গেলাম লাভপুর অথবা ফুল্লরা দেবীর উদ্দেশ্যে। এখানে মাতা সতীর নিচের ওষ্ঠ পড়েছিল বলে মনে করা হয় এবং সেটি শিলাখণ্ড রূপে বর্তমানে পুজো করা হয়। এই সেই প্রস্তরীভূত মাতা সতীর অংশবিশেষ শিলাখণ্ড যা বর্তমানে পূজা করা হয়। ফুল্লরা দেবী দর্শন করে চলেছি আমরা সাঁইথিয়াতে, যেখানে আছে আরেকটি সতীপীঠ মাতা নন্দিকেশ্বরীর মন্দির। এখানেও দেবী শিলাখণ্ড রূপে পূজিত হন। আমরা তা দেখতেই ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনের দিকে। মন্দিরের নবনির্মীয়মান চূড়া দর্শন হলো যেতে যেতে। দেবী নন্দিকেশ্বরী এখানে এই প্রস্তর শিলাখণ্ড রূপে পূজিত হন। সাঁইথিয়ার এই সতীপীঠটি বোলপুর থেকে অনেকটাই দূরে অবস্থিত। আমাদের ফিরতে এখান থেকে 1 ঘন্টার মতো সময় লেগেছিল। আমরা দুপুরে আশ্রমে ফিরে যাই এবং ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার দুপুর 2টো নাগাদ বিশ্বভারতী তথা সোনাঝুরি হাট দর্শনে বের হই। এখন ট্যুরিস্টদের বিশ্বভারতীর মেন ক্যাম্পাসের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। শুধুমাত্র রবিবার বুকিং করে হেরিটেজ ওয়াকের মাধ্যমে আপনি ভেতরে ঢুকতে পারেন। তাই আমরা টোটো করে বাইরে চারিদিক প্রদক্ষিণ করলাম। টোটোওয়ালারাই গাইডের কাজ করলো। এই টোটো রিজার্ভ কিন্তু বার্গেন করে নিতে হবে। আমাদের 800 টাকা বলছিল, সেখান থেকে আমরা 250 টাকায় দুজনে মিলে টোটোটা রিজার্ভ করেছিলাম বিশ্বভারতীর ক্যাম্পাস পরিদর্শনের জন্য। বিশ্বভারতী দেখে আমরা চলে গেলাম
সোনাঝুরি হাটে। সেদিন ছিল মঙ্গলবার, হাট খোলা ছিল, বুধবার হাট বন্ধ থাকে। হাট ঘুরে এবং হাট থেকে টুকিটাকি জিনিস কিনে আমরা সন্ধেবেলা আরতির আগেই বোলপুর আশ্রমে আবার ফিরে যাই। পরের দিন দুপুরবেলা আমাদের বোলপুর থেকে হাওড়া ফেরার ট্রেন ছিল। আশা করি বন্ধুরা এই পর্বটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং সতীপীঠগুলো নিয়ে ডিটেলে ভিডিও চাইলে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি দীর্ঘায়িত যাতে না হয় সেই জন্যেই শর্টে সতীপীঠগুলো দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।